সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ, বিবিএস পাস শ্রেণীর ছাত্রীদের আজকের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি, সাথে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজ পড়ব বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য। আমরা গত ক্লাসে স্বেচ্ছাসায় পড়েছি এবং সেই স্বেচ্ছাসায়ের কিছু অংশ ছিল, সায় সংশ্লিষ্ট কিছু বিষয় ছিল যেগুলো সায়কে প্রভাবিত করত বা করে। সেই বিষয়গুলো আমরা পড়েছি। বল প্রয়োগ কী, অনুচিত প্রভাব কী, প্রতারণা কী, মিথ্যা বর্ণনা কী। আজকে সেই সম্পর্কিত একটা প্রশ্ন পড়ছি। এটা আমরা বড় প্রশ্ন হিসাবে পরীক্ষায় উত্তর করতে হয়। সেটা হচ্ছে বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য। প্রিয় ছাত্রীরা, আমাদের গত ক্লাসের যে লেকচারটা ছিল সেখানে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো প্রায় প্রত্যেকটাই ছোট প্রশ্ন ছিল। সেগুলো 1 নাম্বার এবং 4 নাম্বারের জন্যে প্রযোজ্য। আজকের প্রশ্নটা 6 বা 8-এর জন্যে প্রযোজ্য। এখন আমি প্রশ্নটা আলোচনা করছি, তোমরা একটু খেয়াল করো। বোর্ডে দেখতে পাচ্ছ আমার বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের প্রশ্ন, এবং সেই পার্থক্যর যে বিষয়গুলো আমি এখানে 9টি বিষয় লিখেছি। আমি একটা একটা করে এটা আলোচনা করব, তোমরা আমার সাথে থাকো। সরি। প্রথমে আমরা জানি বল প্রয়োগ কী। সাধারণ কথায় জোরপূর্বক বা শক্তি প্রয়োগের মাধ্যমে যে সায় আদায় করা হয় সেটা হচ্ছে বল প্রয়োগ। এরপরে পার্থক্যের আরেকটা বিষয় সেটা হচ্ছে অনুচিত প্রভাব কী। অনুচিত প্রভাবের ক্ষেত্রে আমরা সরাসরি প্রয়োগ করতে পারি না, কোনো শক্তি প্রয়োগ করতে পারি না। সেখানে আগে থেকেই একটা সম্পর্ক বিদ্যমান থাকে, যে সম্পর্কের খাতিরে এক পক্ষ অন্যজনের উপর বা অন্য পক্ষের উপর প্রভুত্ব একটা বিস্তার করার একটা সুযোগ পায়। সেটাই হচ্ছে অনুচিত প্রভাব। আগে থেকেই স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক, পিতা পুত্রের মধ্যে একটা সম্পর্ক বিরাজ করে। সেই সম্পর্কের খাতিরে একজনের মতের উপর একটা প্রভাব বিস্তার করার একটা সুবিধা পায়। সাধারণত আমরা যে বিষয়টা বিবেচনা করছি বা আলোচনা করছি সেখানে আসছে অনুচিত প্রভাব, মানে যে প্রভাবটা উচিত না, অনুচিত একটা প্রভাব ফেরার সুবিধা পায়, সেটাই হচ্ছে অনুচিত প্রভাব। কিসের খাতিরে? আগে থেকে কোনো বিদ্যমান সম্পর্কের খাতিরে, যেমন পিতা পুত্রের সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। আচ্ছা, এখন আমাদের আজকের যে পার্থক্যটা, তার বিষয়গুলো আমরা আলোচনা করছি। প্রথম বিষয়টা হচ্ছে প্রভাবের ধরন। প্রভাবের ধরন কী? আমি এই যে আলোচনা করলাম আলাদা আলাদা করে বল প্রয়োগ কী, অনুচিত প্রভাব কী, সেটাই হচ্ছে প্রভাবের ধরন। এরপর এসছে শারীরিক বনাম মানসিক। বল প্রয়োগের ক্ষেত্রে শারীরিক একটা বল প্রয়োগ বা একটা ভীতি প্রদর্শনের সাহায্যে ইচ্ছা প্রভাবিত হয়। আর অনুচিত প্রভাবের ক্ষেত্রে মানসিক চাপের মাধ্যমে ইচ্ছাকে প্রভাবিত করা হয়। তাহলে আমরা দেখছি বল প্রয়োগের ক্ষেত্রে শারীরিক বল প্রয়োগটা প্রযোজ্য এবং অনুচিত প্রভাবের ক্ষেত্রে মানসিক প্রয়োগটা প্রযোজ্য। এরপরে এসছে প্রয়োগ ক্ষেত্র। সাধারণত দেখা যায় যে বল প্রয়োগের ক্ষেত্রে যে কোনো ইচ্ছা এই প্রয়োগে ঘটানো যেতে পারে, আর যে কোনো ক্ষেত্রেই এটা ঘটানো যেতে পারে। আর শুধুমাত্র যেখানে এক পক্ষ অন্য পক্ষের সাথে আগে থেকে সম্পর্কিত, একটা পারিবারিক হোক বা বন্ধুত্বের সম্পর্ক হোক বা একটা আইনগত সম্পর্কে থাকে, তার উপরে আপাতত দৃষ্টিতে একটা কর্তৃত্ব খাটানোর একটা ক্ষেত্র থাকে। এরপর যেটা এসছে পূর্ব সম্পর্ক। এটাও একই, যে বল প্রয়োগের ক্ষেত্রে পক্ষদ্বয়ের মধ্যে কোনো পূর্ব সম্পর্ক নাও থাকতে পারে, আর অনুচিত প্রভাবের ক্ষেত্রে পক্ষদ্বয়ের মধ্যে পূর্ব একটা সম্পর্ক বিদ্যমান। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সংশ্লিষ্টতা। এটা কি? বল প্রয়োগের ক্ষেত্রে
ব্যক্তি বা ব্যক্তির পক্ষে কোনো সম্পত্তির সাথে এটা সম্পর্কিত হতে পারে। আর অনুচিত প্রভাবের ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তির মনের সাথে সম্পর্কিত হতে পারে। তারপরে এসছে প্রযুক্ত পক্ষ, যে পক্ষগুলো এই ক্ষেত্রে যুক্ত থাকে সেই কথাটাই এখানে বোঝানো হয়েছে। বল প্রয়োগের ক্ষেত্রে প্রকারান্তে কোনো চুক্তি বহির্ভূত তৃতীয় পক্ষের উপরও এই প্রয়োগটা প্রযুক্ত হতে পারে। আর অনুচিত প্রভাবের ক্ষেত্রে অবশ্যই চুক্তি সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের মধ্যে এটা যুক্ত থাকবে। এরপর এসছে প্রমাণযোগ্যতা। বল প্রয়োগের ক্ষেত্রে অনেকটা বাহ্যিক হওয়াই সহজে প্রমাণযোগ্য। আর যেহেতু অনুচিত প্রভাবের ক্ষেত্রে পক্ষদ্বয়ের মধ্যে পূর্ব থেকেই একটা সম্পর্ক বিদ্যমান থাকে এবং মানুষের ইচ্ছার উপর এর প্রভাব থাকে, এই জন্য বাহ্যিক দৃষ্টিতে এটা খুব একটা অনুমেয় না বা আমরা খুব একটা দেখতে পাই না, ফলে প্রমাণ করাটা অনেকটা কঠিন হয়ে যায়। সরি। এরপর এসছে উৎপত্তি। আমরা সাধারণত দেখি যে বাংলাদেশের দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ কোনো কার্য হতে এই বলপ্রয়োগ সৃষ্ট। আর অনুচিত প্রভাবটা দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ কোনো কার্য হতে উদ্ভূত না হয়েও অন্যায় কোনো প্রভাব বিস্তারের সামর্থ্য হতে এটা উদ্ভূত হয়ে থাকে। এই লাস্ট যেটা, সেটা হচ্ছে প্রতিকার। আমরা জানি যে বলপ্রয়োগ বা অনুচিত প্রভাব এই দুটাই কিন্তু আইনসঙ্গত না। তাহলে যদি এর মাধ্যমে কোনো চুক্তি সম্পাদিত হয়েও যায়, হ্যাঁ, তখন চুক্তিভুক্ত পক্ষ বা যারা ডিপ্রাইভড সে পক্ষ প্রতিকার চাইতে পারে। এবং এই প্রতিকারটা কিভাবে চাইতে পারে, কিভাবে? বলপ্রয়োগের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তি বাতিলের সাথে সাথে ক্ষতিপূরণ দাবি করতে পারে। আর অনুচিত প্রভাবের ক্ষেত্রে শুধুমাত্র চুক্তি বাতিল করা যায়, কিন্তু ক্ষতিপূরণ দাবি করা যায় না। প্রিয় ছাত্রীরা, আমি এই যে কয়টা বিষয় আলোচনা করলাম এই পার্থক্য থেকে, আশা করি তোমরা এগুলি বুঝেছ। এই অধ্যায়ে আমাদের আরও কিছু প্রশ্ন থেকে যায়, ছোট ছোট প্রশ্ন। সেগুলো আমি গত ক্লাসে সেগুলো আলোচনা করব বলে আজকের ক্লাসের কথা বলেছিলাম। সেই প্রশ্নগুলো হচ্ছে কি, ক্রেতা সাবধান নীতি কী? আমরা জানি ক্রেতারা যখন পণ্য ক্রয় করে, সেখানে পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা দুইটি পক্ষ বিদ্যমান থাকে। এখন ক্রেতা সাবধান নীতি কী? বিক্রেতা সবসময় তার পণ্যের সম্পর্কিত বিষয়গুলো ক্রেতার সামনে ভালোটাই তুলে ধরবে এবং প্রকাশের সময় তারা সবসময় নিজের পণ্যকে এমনভাবে প্রকাশ করবে যেন অপরকে খুব দ্রুত আকৃষ্ট করা যায়। কিন্তু এই ক্ষেত্রে ক্রেতা নিজে জেনে বুঝে পণ্য ক্রয় করবে এবং জেনে বুঝে পণ্য সম্পর্কিত চুক্তি, ক্রয় বিক্রয় সম্পর্কিত চুক্তিতে সম্পাদন করবে। পরে যদি ক্রেতা হয়তো বলল যে না, আমাকে বিক্রেতা এটা বলে নাই, যদিও আমরা জানি মিথ্যা বর্ণনায় আছে যে কোনো চুক্তির ক্ষেত্রে কী করতে হয়, চুক্তি সংশ্লিষ্ট বিষয়গুলোকে পুরোপুরি বর্ণনা করতে হয়, কোনো কিছু ঢেকে রাখা যায় না, ইচ্ছাকৃত বা কর্তব্য অবহেলা বা অন্য কোনো কারণে, তাহলে এটা মিথ্যা বর্ণনা হবে এবং আইন দ্বারা এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু তারপরও ক্রেতা সাবধান নীতি কি, পণ্য ক্রয়ের ক্ষেত্রে পরবর্তীতে কোনো ত্রুটি ধরা পড়ে এই জন্য বিক্রেতাকে দায়ী করা যাবে না। ক্রেতা সাবধান নীতি অনুযায়ী ধরে নেওয়া হবে যে ক্রেতা বিক্রেতা কোনো পক্ষই জ্ঞানী এবং অভিজ্ঞতা অপর পক্ষ থেকে কি দুর্বল নয়, হীন নয়। সুতরাং বিক্রেতা যদি তার পণ্য সম্পর্কিত কোনো বিষয় সম্পর্কে নীরব থাকে, ক্রেতার কর্তব্য হলো সেই বিষয়টাকে জেনে নেওয়া, বুঝে নেওয়া এবং তার যদি সেটা না করে তবে বিক্রেতার বিচার এবং দক্ষতার উপর তাকে নির্ভর করতে হয়। এটাই হচ্ছে ক্রেতা সাবধান নীতি। মোট কথা, ছোট্ট কথা আমরা বলবো, ক্রেতা জিনিস ক্রয়ের সময় দেখে জেনে বুঝে সতর্কতা এবং গুণাগুণ পরীক্ষা করে পণ্য ক্রয় করবে। এটাই হচ্ছে ক্রেতা সাবধান নীতির মূল কথা এবং এটাই ক্রেতা সাবধান নীতি। এরপর যেটা আসছে আরেকটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে পরম বিশ্বাসের চুক্তি কী? যে চুক্তিতে চুক্তিভুক্ত উভয় পক্ষের মধ্যে এমন একটা সম্পর্কে বিদ্যমান থাকে যে আইন অনুযায়ী পক্ষসমূহ চুক্তি সংশ্লিষ্ট আবশ্যকীয় সকল তথ্য একে অপরের নিকট
প্রকাশে বাধ্য থাকে তাকে পরম বিশ্বাসের চুক্তি বলে। আমরা সাধারণত দেখে থাকি যে বিমা চুক্তির বেলায় এটা খুব বেশি প্রযোজ্য। আমরা বিমা আইন যে পড়েছি, বিমা আইনে আমরা দেখেছি দুইটি পক্ষের জন্যই বিমা চুক্তির ক্ষেত্রে পরম বিশ্বাসের চুক্তিটা পালন করতে হয়, এবং এতে যদি কোনো ধরনের অবহেলা থাকে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, তখন কিন্তু সেই চুক্তি বাতিল বলে গণ্য হয়। এরপর আরও আছে যেমন আস্থার সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তি সম্পাদন, স্থাবর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে চুক্তি সম্পাদন। এরপরে আসছে যে অ্যালটমেন্ট অফ কোম্পানি শেয়ারগুলো যে অ্যালটমেন্ট নেওয়া হয়, দেওয়া হয়, তখনও কিন্তু পরম বিশ্বাসের চুক্তিটা বিদ্যমান কোম্পানির বাস্তব অবস্থা সম্পর্কে, আর্থিক অবস্থা সম্পর্কে জানিয়ে বুঝিয়ে আমরা যারা আমাদের শেয়ার হোল্ডার তাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে তারপর আমরা কী করি, কোম্পানির শেয়ারগুলোকে অ্যালটমেন্ট দিয়ে থাকি। এরপরে আরও আছে যেমন পারিবারিক নিষ্পত্তি। আমরা জানি যে পারিবারিক যে নিষ্পত্তি আছে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষকেই তার জ্ঞাত পারিবারিক সম্পত্তির মূল্যায়ন সম্পর্কিত যাবতীয় তথ্য সকল পক্ষকে জানানো কর্তব্য। এরপরে বিবাহের চুক্তি, সেটাও আমরা জানি এটাও পরম বিশ্বাসের একটি চুক্তি, কারণ কনেপক্ষ এবং বরপক্ষ এদের মধ্যে একটা আস্থা এবং বিশ্বাস প্রথম থেকেই যদি না জন্মে বা অবিশ্বাস জায়গা করে নেয়, সেটা কিন্তু পরবর্তী সময়েও খুব মধুর কোনো সম্পর্ক বা ভালো কোনো সম্পর্ক আনে না। এই জন্যে আমরা এই পরম বিশ্বাসের চুক্তিগুলোকে, এই যে কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করলাম, সেগুলোতে অবশ্যই চুক্তি সম্পাদনের বেলায় খুব ভালো করে যাচাই বাছাই করতে হবে এবং এটাকে একমাত্র শর্ত বলে ধরে নেওয়া যায়। আচ্ছা, এখন আমরা আজকের আমাদের যে আলোচনাগুলো ছিল সেখানে মধ্যে যেমন 3টা প্রশ্ন পড়েছি। একটা হচ্ছে বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য। এরপরে যেটা পড়লাম সেটা আমি এখানে বোর্ডে লিখিনি, কিন্তু আমি আবারও বলছি, সেটা হচ্ছে ক্রেতা সাবধান নীতি কী। আর পরে যেটা পড়লাম সেটা পরম বিশ্বাসের চুক্তি কী এবং কোন কোন বিষয়গুলো, কোন কোন চুক্তির কোন কোন নিয়মগুলো পরম বিশ্বাসের বেলায় আওতায় পড়ে এবং এই শর্তগুলো অবশ্যই মেনে চুক্তি করতে হয়, সেগুলো আলোচনা করলাম। প্রিয় ছাত্রীরা, আশা করি আজকের আমাদের এই আলোচনা তোমাদের কাছে বোধগম্য হয়েছে। আমরা পরবর্তীতে চুক্তি আইনের 10ম অধ্যায়ে যাব, সেটা হচ্ছে চুক্তিভঙ্গ এবং চুক্তিভঙ্গের প্রতিকার। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।